আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম সপ্তাহের জীববিজ্ঞানের অ্যাসাইনমেন্ট সরকার যে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আমরা আজকে সেই অ্যাসাইনমেন্টের সমাধান করব। তোমাদের কাছে অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা যদি থেকে থাকে, তোমরা সুন্দর করে সেই অ্যাসাইনমেন্টটা একবার পড়লে তোমরা নেট থেকে অনেক প্রকারের এই ধরনের অ্যান্সার খুঁজে পাচ্ছ, কিন্তু যদি বুঝে বুঝে এই অ্যাসাইনমেন্টটা করা যায় তাহলে অনেক মজার, আর তোমরা এই বিষয়টা সম্পর্কে অনেক ক্লিয়ার হতে পারবে। তো তোমাদের প্রথম যে অ্যাসাইনমেন্ট সরকার কর্তৃক, সেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে কোষ বিভাজন থেকে দিয়েছে। কোষ বিভাজনের একটা পার্ট আমরা এখানে যেটা আলোচনা করব, প্রশ্ন এখানে আলোচনা করা দিয়েছে যে মিওসিস বিভাজনের সময় ক্রসিং ওভারের ফলে জিনগত পরিবর্তনের মডেল বিশ্লেষণ। তো দ্বিতীয় অধ্যায়ের কোষ বিভাজনের অ্যাসাইনমেন্টের যেটা পার্ট হচ্ছে সেটা আমি বললাম, আর এখানে শিকনফল আর বিষয়বস্তু যেটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণটাই আমরা দেখব। মিওসিসের গুরুত্ব বিশ্লেষণ আর জীবনের ধারাবাহিকতা রক্ষায় মিওসিস কোষ বিভাজনের অবদান আমরা উপলব্ধি করতে পারবো। তো আসো আমরা কোষ বিভাজন সম্পর্কে একটু জেনে নিই। তোমাদের এসএসসিতে কোষ বিভাজনের অধ্যায় ছিল, সেখানে তেমন আলোচনা ছিল না, কিন্তু ইন্টারমিডিয়েটে এসে কোষ বিভাজনের অনেক আলোচনা আছে, এখানে চ্যাটিং আছে। তোমরা এখানে এই বিষয়টা আরও বেশি ক্লিয়ার হতে পারবে। তো এখানে কোষ বিভাজনের যে পার্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিওসিস। তার আগে একটু বলে দেই, কোষ বিভাজনের তিনটা ধাপ ছিল, একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে অ্যামাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। তো মাইটোসিস আমরা দেখতেছি যে দৈহিক বিভাজনের ক্ষেত্রেই সেটা বেশি গুরুত্বপূর্ণ, আর মিওসিসটা হচ্ছে আমরা দেখব যে প্রজাতির ধারা রক্ষায় মিওসিস একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই মিওসিসের সংজ্ঞাটাই যদি আমরা না জানি যে মিওসিস কি, মিওসিস কি, তো এই মিওসিসের সংজ্ঞাটাই যদি আমরা না জানি, শুধু দেখে দেখে উত্তর করে রাখি, তাহলে তোমরা কিন্তু অনেক কিছুই অজানায় থেকে যাবে। তো আমরা আগে জেনে নেই যে মিওসিস কি। তো মিওসিস আমরা প্রথমেই যে পার্ট টপিকস বা অধ্যায় আলোচনা সেটা হচ্ছে কোষ বিভাজন। তো কোষ বিভাজন হচ্ছে কোষ বিভাজিত হচ্ছে যে প্রক্রিয়াটাই, সেটা হচ্ছে কোষ বিভাজন। তো যে প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়ে দুটি বা চারটি কোষে পরিণত হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে মাইটোসিস, অ্যামাইটোসিস, আর চারটি হলে মিওসিস। তো মিওসিসের ক্ষেত্রে আমরা তিনটা শর্ত মনে রাখতে পারি। একটা হচ্ছে এই ক্ষেত্রে ক্রোমোজোম বিভাজিত হবে একবার, নিউক্লিয়াস বিভাজিত হবে দুইবার, আর 3 নম্বর পয়েন্ট আমরা মনে রাখবো অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কী হবে, মাতৃকোষের কী হবে, অর্ধেক। তো এখানে মিওসিসের ক্ষেত্রে আমরা তিনটা শর্ত মনে রাখবো, এই তিনটাই আমরা সুন্দর করে সাজিয়ে আবার সংজ্ঞা আকারে উপস্থাপন করতে পারবো। তোমাদের ভাইবা হোক, আরও বড় ক্লাসে যাবে, তখন তোমরা এইটাই মনে রাখলে এনাফ, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় তোমার ক্রোমোজোম বিভাজিত হচ্ছে একবার, নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে দুইবার, আর অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের কী হবে, অর্ধেক। এটাকে বলবো আমরা মিওসিস কোষ বিভাজন। তো মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে তোমাদের এখানে অ্যাসাইনমেন্টের একটা ছক দেওয়া আছে, আমি এখানে ছকটা তুলেছি। তো এখানে দেখা আছে যে পিপি, আবার পিএম, এখানে আছে এমপি, আবার এমএম। তো এই বিষয়গুলো হঠাৎ করে দেখেই তোমরা ঘাবড়ে যেতে পারো, তাই এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই। আমরা যদি একটু সুন্দর করে বুঝে বুঝে এই কাজগুলো করি, তাহলে সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা দিক এখানে, এটা যদি আমরা দলগতভাবে করতে পারতাম, এই অ্যাসাইনমেন্টটা সরকার যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে, এই অ্যাসাইনমেন্টটা যদি আমরা দলগতভাবে করতে পারি তাহলে বেশি ভালো হতো। এককের চেয়ে এখানকার যে রাউন্ড দেওয়া আছে 1, রাউন্ড 2, এই রাউন্ডগুলো যখন ক্রস বা টস করতে হবে, তখন এখানে 4 জন বা 3 জন এভাবে থাকলে বেশি সুবিধা হতো। তো আমরা তো এখন করোনাকালীন সময়ে সবাই নিজ নিজ বাসায় অবস্থান করছি, নিরাপদে থাকার চেষ্টা করছি। তো আমরা একাই বসে বসে এই কাজগুলো করব। কিভাবে করব?
আসো একটু বিষয়গুলো দেখি। তো আগে প্রথমে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এখানে দেয়া আছে যে পি ক্যাপিটাল পি স্মল পি, আবার এইভাবে দেখাচ্ছে। তো এগুলো কি, যে পিপি, পিতে আমরা মনে রাখবো পিতৃবংশীয়, পিতৃবংশীয়, আর বা প্যাটার্নাল, বা প্যাটার্নাল। আর এখানে এমতে আমরা মনে রাখবো মাতৃবংশীয়, মাতৃবংশীয়, বা কি মনে রাখবো ম্যাটারনাল। তো এখানে বোঝা যাচ্ছে যে দাদা থেকে আসা হোমোলোগাস ক্রোমোজোম, এখানে নতুন একটা শব্দ আমরা ক্রোমোজোম জানি যে কি প্রজাতি ধারা রক্ষায় এক বংশ থেকে আর এক বংশে কে কাজ করে, ক্রোমোজোম। তো এখানে হোমোলোগাস, তা হোমোলোগাস বলতে কি বোঝা যাচ্ছে, হোমো বলতে হোমো, তাহলে একই বা সমজাতীয়, হোমো বলতে একই বা সমজাতীয়। তাহলে আর যদি থাকতো হেটেরো, এর বিপরীত শব্দ কি হেটেরো, তাহলে হোমো বলতে সমজাতীয়, হেটেরো বলতে ভিন্ন জাতীয়। তো এখানে যেটা আলোচনা আছে সেটা হচ্ছে হোমোলোগাস, গাছ, তাহলে একই বা সমজাতীয় ক্রোমোজোম নিয়ে আলোচনা করতে হবে। এটাকে আমরা হোমোলোগাস বা কি বলতে পারি, সমসংস্থ ক্রোমোজোম। তো হোমোলোগাস ক্রোমোজোম একই বা সমজাতীয়, কীরকম একই বা সমজাতীয়, তাহলে যে ক্রোমোজোমের আকার আকৃতি জিনগত বিন্যাস একই রকম, মানে দুটি ক্রোমোজোমের একটি পিতা হতে আগত একটি মাতা হতে আগত হবে, সেটাকে বলবো আমরা হোমোলোগাস ক্রোমোজোম। যেমন আমরা যদি একটু ডিটেলসে আলোচনা করি তাহলে হোমোলোগাস ক্রোমোজোমটা আরও বেশি ক্লিয়ার হতে পারবো। এখানে হোমোলোগাস বলতে আমরা যদি বলি যে মানুষের ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া, আমাদের ক্রোমোজোম সংখ্যা কত জোড়া, 23 জোড়া। প্রতি কোষেই আমরা যদি দেখি বিচার বিশ্লেষণ করি এই 23 জোড়া ক্রোমোজোম পাবো। এর মধ্যে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো অটোজোম কয়টা হচ্ছে 22 জোড়া, আর এখানে এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। এটা হচ্ছে অটোজোম আর এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো এই যে 22 জোড়া আর হচ্ছে এক জোড়া, এই 23 জোড়া ক্রোমোজোম পিতার ক্ষেত্রেও থাকবে, আবার মাতার ক্ষেত্রেও 23 জোড়া ক্রোমোজোম আমরা পাবো মাতা। তো এই 23 জোড়ার 22 জোড়া আর এক জোড়া। তো আমরা জানি যে মিওসিস কোথায় কোথায় সংগঠিত হয়, কখন সংগঠিত হয়। তো এটা একটা ইম্পর্টেন্ট টপিকস যে মিওসিসের ক্ষেত্রে মিওসিস ঘটে কখন, উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে জনন মাতৃকোষে, এটা এমসিকিউ প্রায় আসে, তোমরা মনে রাখবে যে মিওসিস জনন উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রাণীতে কখন ঘটবে, জনন মাতৃকোষে, আর নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে ঘটবে জাইগোটে। দেখো আমরা একটা টপিকস আলোচনা করতে গিয়ে কত কিছু জানতে হচ্ছে। তো এখানে দেখলাম যে পিতার ক্ষেত্রেও 22 জোড়া অটোজোম আছে, মাতার ক্ষেত্রেও 22 জোড়া অটোজোম আছে। এখানেও এক জোড়া সেক্স ক্রোমোজোম, এখানেও এক জোড়া সেক্স ক্রোমোজোম। এখন এদের যখন শুক্রাণু তৈরি হবে পিতার ক্ষেত্রে, মাতার ক্ষেত্রে কি হবে, ডিম্বাণু তৈরি হবে, জনন মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় যখন বিভাজিত হবে, মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হওয়ার ফলে পিতার 1 থেকে 22 নম্বরে যে অটোজোম থাকবে, মায়ের 1 থেকে 22 নম্বরে যে অটোজোমগুলো থাকবে। তো এই যে মায়ের যদি 1 নম্বর ক্রোমোজোম আসে শুক্রাণুতে, তাহলে এই ডিম্বাণুতেও কিন্তু মায়ের 1 নম্বর ক্রোমোজোম আসবে। এখানে শুক্রাণুতে যদি 2 নম্বর ক্রোমোজোম আসে, তাহলে ডিম্বাণুতেও কি আসবে, 2 নম্বর ক্রোমোজোম। তো এই যে একই বা সমজাতীয় দুটি ক্রোমোজোম একই আকার আকৃতি বিশিষ্ট একটি
পিতা হতে আগত আর একটি মাতা হতে আগত। তো এই সমজাতীয় ক্রোমোজোম দুটাকে কি বলা হচ্ছে? হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়টা অন্তত বুঝতে পেরেছো যে হোমোলোগাস ক্রোমোজোম কি। তো এই অধ্যায়ে আলোচনা করতে গিয়ে তোমরা যদি মিওসিস ওয়ানের পার্টগুলো ভালো করে পড়ে থাকো, যে এখানে অনেকগুলো আছে, যে সিস্টার ক্রোমাটিড, তারপর হচ্ছে বাইভ্যালেন্ট, হোমোলোগাস ক্রোমোজোম, ক্রসিং ওভার, অনেকগুলো ছোটো ছোটো সংজ্ঞা আছে 1-2 মার্কের জন্য। এগুলো তোমরা পড়ে নেবে, আর এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিকস। তো এখানে আমি তোমাদেরকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা একটু মনোযোগ দাও। আমরা এটা বুঝেছি যে হোমোলোগাস ক্রোমোজোম কি। তো এখন আমরা দেখব ইনস্ট্রাকশন পড়ব, ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করার চেষ্টা করব। তো এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখানে আমি দাদা থেকে আসা হোমোলোগাস ক্রোমোজোমের 4টা কার্ড পাশাপাশি বসাই দিছি, এবং দাদি থেকে আসা হোমোলোগাস ক্রোমোজোম 4টা বৈশিষ্ট্য পাশাপাশি দিয়েছি। এখানে নানা থেকে আসা, নানা মানে কি তোমার মায়ের বাবা, তার থেকে আসা ক্রোমোজোম, এবং তোমার মায়ের মা মানে তোমার নানি, সেখান থেকে আসা ক্রোমোজোম আমরা পাশাপাশি এখানে বসাই দিয়েছি। এখন আমরা কি করব, যে দাদা থেকে আসা ক্রোমোজোম আর দাদি থেকে আসা ক্রোমোজোম, এইগুলোর মধ্যে কোন কোন ক্রোমোজোমগুলো তোমার পিতার দেহে আছে, এগুলো আমরা এখানে সুন্দর করে টস করার মাধ্যমে কাজ করব। এখানে দেখি যে ক্রসিং ওভার ব্যতীত মিওসিস হলে কি ঘটে। আমরা প্রথমেই এই চারটা করে 16টা যে ঘর আছে, আর তোমরা যদি কার্ডের সাহায্যে করতে পারো, তো এখানে কার্ড তো নেওয়া সম্ভব নয়, আমরা বোর্ডে উপস্থাপন করেছি। এগুলোতে আমরা কি করব, তোমাদের যে কাজ, এই কাজ কিন্তু 5 মিনিটের নয়। এখন তুমি যদি বুঝে করতে চাও তাহলে অনেক সময় লাগবে, একটু মজাও লাগবে। তা রাউন্ড 1, ক্রসিং ওভার ব্যতীত মিওসিস হলে কি হবে। তো এখানে ক্রসিং ওভার সম্পর্কেও তোমরা জানো, যে আমি একটু আগে হোমোলোগাস ক্রোমোজোম বললাম, যে কী হয় হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। এখন সিস্টার আর নন সিস্টার আমি বললাম যে ছোটো ছোটো কোশ্চেন করতে হবে। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার থেকে যদি এভাবে ক্রোমাটিড উৎপন্ন হয়, তাহলে এই একই সেন্ট্রোমিয়ার থেকে উৎপন্ন ক্রোমাটিডগুলোকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। কিন্তু পাশাপাশি অবস্থিত এখান থেকে এই ক্রোমাটিড এরা হবে নন সিস্টার ক্রোমাটিড। কিন্তু ক্রোমাটিড এখানে এই সেন্ট্রোমিয়ারের ক্রোমাটিডগুলো আবার এই ক্রোমোজোমটা কি হবে, হোমোলোগাস ক্রোমোজোম। কিভাবে হোমোলোগাস? এইটা যদি পিতার 8 নম্বর ক্রোমোজোম হয়, এটাও মাতার 8 নম্বর ক্রোমোজোম হবে। এদের মধ্যে ক্রোমাটিড মনে করেন যে এখান থেকে এই অংশের বিনিময় ঘটলো, এর বিনিময় ঘটে এখানে আসলো, এর বিনিময় ঘটে এই জায়গাতে আসলো। তো এই যে অংশের বিনিময়, সেটা হবে তোমার ক্রসিং ওভার। তো এখানে আমরা ক্রসিং ওভার এই যে শখে এসে দেখব, এখানে ক্রসিং ওভার ব্যতীত আমরা কি করব, মিওসিস দেখব যে কীভাবে হয়েছে। রাউন্ড 1, বাবা থেকে আসা বৈশিষ্ট্য, মা থেকে আসা বৈশিষ্ট্য। এখানে কি বৈশিষ্ট্য দেখব, যে বাবার দেহে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে দাদা থেকে আসছে না দাদি থেকে আসছে, এগুলো আমরা কি করব, টস করে করে করব। তো এখানে ক্রসিং ওভার ব্যতীত তোমাদের যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে 3 নম্বরে, আমরা একটু পড়ে নেই। এখানে লাগছে বাবার দুটি হোমোলোগাস ক্রোমোজোম থেকে যে কোনো একটি ক্রোমোজোম একেবারে কোনো একটি পুংগ্যামেটে যেতে পারে। মায়ের স্ত্রী গ্যামেটের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কোনটি যাবে তা দৈব চয়নের ভিত্তিতে নির্ধারণ করার জন্য একটি কয়েন টস করতে হবে। এখন আমরা আগে এই পর্যন্ত কাজ করি, যে বাবা থেকে আসা ক্রোমোজোম, আমরা ধরি এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, সমজাতীয়
একটি হচ্ছে দাদা থেকে আসা, মনে করো এটা আসছে দাদার দেহ থেকে, আর এটা আসছে দাদির দেহ থেকে। এখন এই যে এই ক্রোমোজোম একটা দাদা থেকে আসা, একটা হচ্ছে দাদি থেকে আসা। এখন এরা আমরা কি করব, যে কোনটি যাবে তার দৈব চয়নের ভিত্তিতে নির্ধারণ করার জন্য একটি কয়েন টস করতে হবে। আমরা জানি যে মিওসিস ঘটবে। এখন এই যে মিওসিস হলো, মিওসিস হওয়ার ফলে এগুলো আলাদা আলাদা গ্যামেটে পরিণত হবে। এখন আলাদা আলাদা গ্যামেটে পরিণত হওয়ার পর যে ওই গ্যামেটে আমরা জানি যে গ্যামেট হচ্ছে হ্যাপ্লয়েড, আর এই অবস্থাটা এখানে কি অবস্থায় আছে, এটা ডিপ্লয়েড অবস্থায় আছে। এটা যখন ভেঙে এন এন হয়ে যাবে তখন এটা গ্যামেটে পরিণত হবে। এখন এই গ্যামেটের মধ্যে কোন বৈশিষ্ট্যটা যাবে সেটা আমরা টস করে নির্ণয় করব। দাদার ক্রোমোজোমটাও বাবার দেহে যেতে পারে, দাদির ক্রোমোজোমটাও হচ্ছে বাবার দেহে যেতে পারে। তো এখানে দাদার ক্রোমোজোমের ক্ষেত্রে এখানে কি 4টা বৈশিষ্ট্য দেওয়া আছে, দাদির ক্রোমোজোমের ক্ষেত্রেও 4টা বৈশিষ্ট্য দেওয়া আছে। দেখো এখানে দাদার ক্ষেত্রে লেখা আছে রক্তে চর্বি বেশি। তো এখানে দাদার ক্ষেত্রে রক্তে চর্বি বেশি 1 নম্বরের চেম্বারে যদি হয়, দাদির ক্ষেত্রে কি হবে, রক্তে চর্বি কম। একই বৈশিষ্ট্য। 1 নম্বরে আমরা জানি ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে সেগুলো হচ্ছে লোকাস। আর এই জিন কি করে মানুষের দৈহিক আমরা যে বৈশিষ্ট্যগুলো বাহ্যিকভাবে দেখতে পাই সেগুলো নিয়ন্ত্রণ করে, অভ্যন্তরীণ কিছু বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে জিন। অথবা এই জিনের বিন্যাসগুলো নির্দিষ্ট অবস্থানে থাকবে। একই রকম এখানে এর যদি লম্বা বৈশিষ্ট্য থাকে, এখানেও তার লম্বা বৈশিষ্ট্য থাকবে। এখন খাটো, লম্বা, কালো, ফর্সা এগুলো তার 1 নম্বর অবস্থানে থাকবে। এগুলো প্রতিটা এভাবে নাম্বারিং করে দেওয়া আছে, বৈশিষ্ট্য উল্লেখ করা আছে যে 1 নম্বরে রক্তে চর্বি বেশি, 2 নম্বরে থাকবে কোকড়া চুল। এটা যদি দাদার ক্ষেত্রে থাকে এইভাবে, দাদির ক্ষেত্রে ঠিক এইভাবে থাকবে। এখন আমরা এটা কি করব, দৈব চয়নের মাধ্যমে আমরা টস করব। টসে যদি হেড পড়ে তাহলে পিপি ক্রোমোজোমটি পুংগ্যামেটে যাবে বলে ধরে নিতে হবে। আর যদি টেইল পড়ে তাহলে পিএম ক্রোমোজোমটি পুংগ্যামেটে যাবে বলে ধরে নিতে হবে। কোন ক্রোমোজোমটি পুংগ্যামেটে গেল সেটা মনে রাখতে হবে। আমরা এখন একটা কয়েন নিয়ে টস করব। টস করার পরে দেখব যদি হেড পড়ে, হেড পড়লে বুঝবো যে দাদার ক্রোমোজোমটা এখানে আসছে, আর যদি টেইল পড়ে তাহলে বুঝবো যে মায়ের ক্রোমোজোমটা বাবার দেহে গেছে। এখন টস করার জন্য আমাদের কি লাগবে, কয়েন লাগবে। আমার কাছে অনেকগুলো কয়েন আছে, তোমাদের স্যার আমাকে কয়েনগুলো এসে জমা দেয়। তো সেই কয়েনগুলো থেকে আমরা ভিডিও থেকে তো আর এত দূর থেকে বোঝা যাবে না যে কোনটাকে আমি ধরতেছি। তো এখানে আমি হেড ধরতেছি, যেই পাশে শাপলা ফুল আছে এটাকে ধরতেছি হেড, 5 টাকার কয়েন। আর যমুনা সেতু সেটা হচ্ছে টেল। তো আমরা এখানে টস করে নিব যে দাদা যাচ্ছে না দাদি যাচ্ছে। তো তোমরা মনে রাখো যদি হেড যায় তাহলে আমরা দাদা লিখব, আর টেল গেলে দাদি লিখব। তো আমি আসলে আগে টসটা করে নেই। বিসমিল্লাহ। দেখো আমার এখানে প্রথম টস যেটা সেটা হচ্ছে হেড আসছে, হেড শাপলা ফুল। তো হেডের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, দাদা। তাহলে দাদার ক্রোমোজোমটা এখানে, দাদার ক্রোমোজোমটা এখানে আসছে। আমরা এটা কালো কালি দিয়ে দাদার ক্রোমোজোমটা আসছে পিতার দেহে, তাহলে কি গেল, দাদার ক্রোমোজোমটা গেল। আমরা এটা মনে রাখবো। এরপরে একইভাবে যদি টেল পড়ে তাহলে পিএম ক্রোমোজোমটি পুংগ্যামেটে যাবে বলে ধরে নিতে হবে। আমরা এইখান থেকে দাদা দাদির ক্ষেত্রে আমরা দেখে নিলাম
প্রথমেই যেটা আসলো সেটা হচ্ছে দাদার ক্রোমোজোমটা পেলাম। এবার একইভাবে এখানে এইটাতে আবার টস করব, টস করে দেখি যে কোন অংশটা পড়ে। টস করব আমরা এখন। তাহলে আমরা দাদার দেহে প্রথম বাবা থেকে আসা যেটা পেলাম, বাবা থেকে আসা 1 নম্বরে এটা পেয়েছি। এখন এই যেটা পেলাম মানে রক্তে চর্বি বেশি, আমরা ছকে এটা লিখব কি রক্তে রক্তে চর্বি বেশি, তারপরে হচ্ছে কোকড়া চুল, তারপরে তোমার বাদামি চোখ, তারপরে হচ্ছে চঞ্চল। হ্যাঁ, এই বৈশিষ্ট্যটা এখানে বাবা থেকে পেল, মানে তোমার বাবা দাদা থেকে এই বৈশিষ্ট্যটা পেয়েছে। এবার মায়ের যে বৈশিষ্ট্যগুলো আছে, মায়ের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, বাবা থেকে আসা বৈশিষ্ট্য আছে, মায়ের মা থেকে মানে নানি থেকে আসা বৈশিষ্ট্যগুলো আছে। এখান থেকে আমরা একইভাবে টস করে এই ঘরটাতে রাউন্ড 1-এ এখানে বসাবো। তো আমরা টস করে দেখি কি পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে এখানে আমি পেয়েছি যমুনা সেতু হচ্ছে টেল, টেল থাকলে আমরা কি পাবো, এই বৈশিষ্ট্যটা পাবো। এটা হচ্ছে হেড, এটা হচ্ছে টেল। তো আমরা এই বৈশিষ্ট্যটা এখন এখানে লিখব, রক্তে চর্বি বেশি। ওরে বাবা, রক্তে চর্বি বেশি, তারপরে কোকড়া চুল, অবশ্যই কোকড়া চুলের অধিকারী হব। কোকড়া চুল, নীলাভ চোখ, তারপরে হবে চঞ্চল। তাহলে বাবা থেকে যে বৈশিষ্ট্যগুলো আসলো সেই বৈশিষ্ট্যগুলো, আর মা থেকে যেই বৈশিষ্ট্যগুলো আসলো সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু বাবার মধ্যে থাকলো। রক্তের চর্বি বেশি দুইজনেরই, তার মানে তোমার বাবার দেহে কি থাকবে, চর্বি থাকবে। চুল যেহেতু একই রকম দুইজনেরই কোকড়ানো, মানে তোমার বাবার বৈশিষ্ট্য কেমন হবে সেটা বোঝা যাচ্ছে যে কোকড়া চুল হবে। তারপরে হচ্ছে নীলাভ চোখ আর বাদামি, এটা দুটোর সংমিশ্রণ হয়ে বাদামি আর নীল রং যদি যোগ করা হয় যে বর্ণটা আসবে সেই বর্ণের চোখ হবে। আর অবশ্যই দুইজনের এই প্রকৃতিটা যেহেতু চঞ্চল, তোমার বাবার প্রকৃতিটাও হবে চঞ্চল। এবার রাউন্ড 2-এর ক্ষেত্রে একইভাবে আমরা টস করব। টস করলে যেটা পড়বে সেটাই আমরা এখানে উল্লেখ করব। এখন তুমি যদি চালাকি করো, যে কোনো একটা বসাই দাও এখানকার, ওখানে তো তোমার খাতায় আর ধরা পড়বে না যে তুমি কিভাবে এটা লিখলে। তবে টস করে লিখলে সুন্দর তোমার একটা আইডিয়াও হবে, মজাও পাবে যে 2-3 জন মিলে, তা 2-3 জন তো সম্ভব না, তুমি একাই কয়েন নিয়ে ঘরে বসে কাজ করবে। তো রাউন্ড 2 থেকে বাবা থেকে আসা, এখন বাবা থেকে আসা কোন বৈশিষ্ট্যটা আমরা এখানে পাবো সেই বৈশিষ্ট্যটা টস করব। বাবা থেকে আসা, এখন আমরা টস করে আমরা এবার পেয়েছি যমুনা সেতু মানে টেল হলে কি হবে, দাদি থেকে আসা। তাহলে দাদির কাছ থেকে যে বৈশিষ্ট্যগুলো বাবা পেয়েছে,
দাদি থেকে আসা, তাহলে রক্তে চর্বি কম। তারপরে কোকড়া চুল, কোকড়া চুল, নীলাভ চোখ, নীলাভ চোখ। তারপরে কি? শান্ত। এখানে আমরা রাউন্ড 2 এর ক্ষেত্রে এটা পেলাম। এবার মা থেকে আসা, মানে নানি থেকে, নানা থেকে বা নানি থেকে মায়ের মধ্যে যে বৈশিষ্ট্যটা আসছে সেটা আবার আমরা টস করব। তো আসো আমরা টস করি। টসের মধ্যে আমরা হেড আর টেল, এটাকে হেড আর এটাকে টেল ধরবো, যেটা আসবে সেটাই। তোমাদের যদি মানে যেটাই আসবে তুমি সেটাই উপস্থাপন করবে, তোমাকে যে একটার পর আর একটা নিতে হবে এমন কোনো কথা নাই। যেহেতু দ্বৈবচন বিন্যাস সমাবেশের অঙ্ক করে থাকো তাহলে বুঝবে যে সেই রকমই এই সিস্টেমটা। তো আমরা করে দেখি। আমরা শাপলা ফুল পেয়েছি, তার মানে হেডের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য আসবে, রক্তে চর্বি কম। এখানে একই, রক্তে চর্বি কম। সোজা চুল, সোজা চুল, নীলাভ চোখ। তোমারও চোখ, বাবার চোখ কী হবে? নীলাভ চোখ। তারপরে হচ্ছে শান্ত, শান্ত প্রকৃতির হবে, শান্ত। তো শিক্ষার্থীরা আমরা ক্রসিং ওভার ব্যতীত মিওসিসের ছকটা টস করে ফেলেছি। আর তোমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা যদি এই ছকগুলো, এখানে 3টে কোশ্চেন দেওয়া আছে তোমাদের। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে প্রথম যে অ্যাসাইনমেন্টের নির্দেশক দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের ছকে রাউন্ড 1 ও 2 এর 4টি ঘর পূরণ করা। আমরা 4টি ঘর পূরণ করেছি। এক ঘর পূরণ করার পরে আরও ক্রসিং ওভার ব্যতীত আছে, তো একটা ঘর পূরণ করলে এইভাবে টস করে আমরা এখানে 4 মার্ক পেয়ে গেছি। এরপরে আবার টস করে এই ঘর 4টা পূরণ করলে আবার 4 মার্ক পাবো। এক্ষেত্রে তোমাদের এখানে যে 3টে প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে ক খ তো আমরা পেলাম, ক পেয়েছি, এখন খ করব, তারপরে গয়ে যাব। তো এখানে দেওয়া আছে ক্রসিং ওভার সহ মিওসিস হলে কি ঘটে। এখন আমরা এখানে এদের মধ্যে কি করব? ক্রসিং ওভার করব। ক্রসিং ওভারের সংজ্ঞা আমি বলেছি যে কিভাবে ক্রসিং ওভার হয়। যদি ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভার করার পরে আমরা এবার রাউন্ড 1 রাউন্ড 2 এর মধ্যে যেভাবে টস করেছি, টস করে এখানে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আসব। তো এখানে ক্রসিং ওভার করার জন্য আমরা কি পড়ব? 7 নম্বর পয়েন্টটা পড়ব যে ক্রসিং ওভার আগে ঘটবে। আমরা জানি যে প্যাকাইটিং উপপর্যায়ে মিওসিসের ক্রসিং ওভার ঘটে, তারপর যে কোনো একটি হোমোলোগাস ক্রোমোজোম গ্যামেটে যাবে। যখন ক্রসিং ওভার হবে, দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার দুটি হোমোলোগাস ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে যখন কি হবে? ক্রসিং ওভার ঘটবে, ক্রোমাটিড অংশের বিনিময়। ক্রসিং ওভার ঘটে যাওয়ার পরে কি হবে? যে কোনো একটি গ্যামেটে পরিণত হবে। কারণ কি? আমরা সংজ্ঞায় জানি যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হবে, আর সব সময় গ্যামেট কি হবে? হ্যাপ্লয়েড, মানে এগুলো আলাদা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হবে।
ক্রসিং ওভার সহ, মানে এখানকার কিছু বৈশিষ্ট্য, এর যদি একের বৈশিষ্ট্য যেটা থাকবে এখানেও সেই একের সঙ্গেই তার বিনিময় ঘটবে। দুইয়ের অংশের যদি বৈশিষ্ট্য থাকে তো দুইয়ের অপোজিট যে ক্রোমোজোমটা থাকবে তার এই অংশের সাথে বিনিময় ঘটবে। 3 থাকলে 3-এর সঙ্গে, 4 থাকলে 4-এর সঙ্গে। যেমন এখানে 4-এর ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা হচ্ছে তার মানে বিহেভিয়ার চঞ্চল চঞ্চল, আর এখানে শান্ত। তো 4 নম্বরে যদি ক্রসিং ওভার ঘটে তাহলে এই ঘর দুটা কি হবে, এক্সচেঞ্জ হবে। শান্তটা ওখানে চলে যাবে, চঞ্চলটা এখানে আসবে। তো ক্রসিং ওভারের ফলে যে নতুন জীবের সৃষ্টি হয় তাতে মিউটেশন বা পরিব্যক্তি বা অভিব্যক্তি ঘটে। মিউটেশনের ফলে জীবের পরিবর্তন দেখা যায়, বিন্যাস দেখা যায়। দেখা যাচ্ছে যে পিতামাতা যদি দুইজনেই দেখতে সুন্দর ফর্সা উচ্চালম্ব হয়, কিন্তু সন্তানটা সেক্ষেত্রে খাটো বা কালো হয়ে গেছে। কেন হয়েছে? তাদের পূর্ববর্তী বংশধরে দেখা যাচ্ছে যে তার ক্রোমোজোমের মধ্যে ওই ধরনের বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে পরবর্তী বংশ পরস্পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে তৈরি হয়েছি মানুষ, আমাদের দেহে পিতা থেকে 23টি ক্রোমোজোম আর মাতা থেকে 23টি ক্রোমোজোম আমাদের দেহে অবস্থান করছে। মানে আমাদের প্রতিটা কোষ পিতার অর্ধেক মাতার অর্ধেক দিয়ে তৈরি হয়েছে। এই যে ক্রোমোজোমগুলো এগুলো কি হচ্ছে, বংশ পরস্পরায় ধারাবাহিকভাবে প্রবাহিত হতেই থাকবে। তো এখান থেকে আমরা ক্রসিং ওভার করব। ক্রসিং ওভার করার জন্য কি ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা দেখি। লেখা আছে যে ধরা যাক এখানে একটা ছকে দেওয়া আছে 2বার হেড পড়ে, তাহলে অবস্থান 1-এর ক্রসিং ওভার করব। আমাদের কয়েন দিয়ে টস করতে হবে। যদি প্রথমবার 2বারে হেড পড়ে তাহলে 1-1 অবস্থান চেঞ্জ করতে হবে। তারপরে আগে হেড আর পরে টেইল পড়লে অবস্থান 2-এ চেঞ্জ করতে হবে। আবার এভাবে আগে টেইল পরে হেড, তাহলে এখানে অবস্থান চেঞ্জ, আর তারপরে 2বার টেইল পড়লে এখানে অবস্থান চেঞ্জ করতে হবে। তো এখানকার আগে ক্রসিং ওভার আমরা করব। করার পরে এইখান থেকে নানা থেকে আসা মায়ের দেহের এইটার ক্রসিং ওভার করব। তো প্রথমেই আমরা কি করব, ক্রসিং ওভার করব। কিভাবে? টস করে। তো আসো আমরা ক্রসিং ওভার করি। তা ক্রসিং ওভার ইনস্ট্রাকশনগুলো এখানে লেখা আছে, আমরা টস করে দেখি। তোমরা একটু বোঝার চেষ্টা করো। মিস্টেক হয়ে গেল। এবার দেখি আমার টেইল পড়েছে, তাহলে আগে টেইল মানে যমুনা সেতু, আমার যমুনা সেতু পড়েছে, আগে হেড পরে টেইল। তাহলে আমার আগে টেইল পড়েছে, টেইল পড়লে অবস্থান 3-এর ক্রসিং ওভার ঘটবে। তো আমরা কি করব, অবস্থান 3-এ দেখি এই যে এইটার অবস্থানটা আমরা চেঞ্জ করব। তো এখানে অবস্থানটা চেঞ্জ করলে কি হবে, আমরা এখানে 3 নম্বর অবস্থানে ক্রসিং ওভার ঘটাবো। এখানে নীলাভ চোখটা এখানে আসবে, আর বাদামি চোখটা এই জায়গাতে চলে আসবে। এটা কীভাবে হলো, ক্রসিং ওভারের ফলে ঘটলো। এখন আমরা এই যে একটা রাউন্ড পেলাম, এইটা আমরা মনে রাখবো। এবার পরবর্তীতে যে রাউন্ড মা থেকে আসা এই বৈশিষ্ট্যটা এখানে লিখব। তো কিভাবে লিখব, এই একইভাবে আমরা টস করব। টস করার ফলে আবার এখানে ক্রসিং ওভার ঘটবে। তো আমরা এখানে ক্রসিং ওভার করার জন্য টস করব, তোমরাও টস করবে। যে কোনো এটাই আসতে পারে। আমার এখানে 3 নাম্বার লোকাসে এসে তোমার এখানে জিনের পরিবর্তন ঘটতেছে। তোমার 4-এও হতে পারে, 2-এও হতে পারে, 1-এও হতে পারে, যে কোনোটা হতে পারে। আমি যেটা লিখব সেটাই যে তোমাকে হতে হবে এমন কোনো কথা নাই। তুমি তোমার পড়াটাকে ইনস্ট্রাকশন বা মজার করার জন্য, আনন্দদায়ক করার জন্য তুমি তোমার মতো উপস্থাপন করবে, সেটাই আমরা দেখব। আর তুমি সেটাতেই সুন্দর মার্ক পাবে, চিন্তার কোনো কারণ নাই। আমার এখানে শাপলা ফুল উঠছে। তো এখানে শাপলা ফুল বলতে আমি ধরেছি হেড। তো এখানে লেখা আছে যে যদি হেড পড়ে
তাহলে আমরা কি করব, যে 1 নম্বরে অবস্থান এখানে চেঞ্জ করব। তো এখানে প্রথমে কি আছে, রক্তে চর্বি কম, এখানে কম আছে, এই জায়গাতে বেশি হবে আর এই জায়গাতে হবে কম। তো আমাদের দেখা যাচ্ছে যে এখানে ক্রসিং ওভার আমরা করে ফেলেছি। ক্রসিং ওভার হওয়ার ফলে বৈশিষ্ট্যগুলো তো চেঞ্জ হয়েছে। এখন এই যে বৈশিষ্ট্যটা যে চেঞ্জ হইল, এখন রাউন্ড 2তে ছকটা লেখা আছে কি, ক্রসিং ওভার সহ মিউসিস হলে কি ঘটবে। আমরা তো ক্রসিং ওভার করে ফেলেছি, করার পরে আমরা এইখানে যেমন রাউন্ড 1 বাবা থেকে আসা বৈশিষ্ট্য, মা থেকে আসা বৈশিষ্ট্যগুলো নিয়েছিলাম, সেই একইভাবে এখানে আমরা কি করব, সেইভাবে টস করব, করার ফলে তুলব। তো প্রথমেই আমরা এখানে থাকবো হেড আর টেল, বাবা থেকে আসা। তো বাবা থেকে আসার ক্ষেত্রে আমরা ক্রসিং ওভার করে দেখি যে প্রথমে কোনটা আসতেছে। আমার আসছে টেল, যমুনা সেতু। তো এখানে টেল থাকলে আমার কোন বৈশিষ্ট্যটা লিখতে হবে, এই বৈশিষ্ট্যটা লিখতে হবে। তাহলে বাবা থেকে কোন বৈশিষ্ট্য, টেলের ক্ষেত্রে আসলো এটা মা। পিতার দেহে মায়ের বৈশিষ্ট্যগুলো আসছে, সেটা হচ্ছে রক্তে চর্বি কম, রক্তে চর্বি কম। তারপরে আছে কোকড়া চুল, কোকড়া চুল। তারপর আছে বাদামি চোখ, বাদামি চোখ। তারপর হচ্ছে কি, শান্ত প্রকৃতির। তো ক্রসিং ওভার হলে দেখা যাচ্ছে যে বাবা থেকে যে বৈশিষ্ট্যগুলো এসেছে সেগুলো তোমার এই রক্তে চর্বি কম, কোকড়া চুল, বাদামি চোখ, শান্ত প্রকৃতির। তারপরে এটা গেল আমার এই রাউন্ড 3-এর। এবার মায়ের ক্ষেত্রে মা থেকে আসা বৈশিষ্ট্যের মধ্যে একইভাবে আমরা এখানে হচ্ছে টস করব, টস করে হেড আর টেল যেটা আসবে সেটা লিখব। আবার আসছে যমুনা সেতু, মানে হচ্ছে টেল, মানে আমার এইটা লিখতে হবে, রক্তে চর্বি কম, একই রক্তে চর্বি কম। তারপরে কোকড়া চুল, কোকড়া চুল, নীলাভ চোখ, নীলাভ চোখ। তারপর আসছে কি, চঞ্চল। আমরা রাউন্ড 2-3-তে ক্রসিং ওভার করে এই বৈশিষ্ট্যগুলো পেলাম। একইভাবে রাউন্ড 4-এ আমাদের কি করতে হবে, টস করতে হবে। টস করে এই ঘর দুটো পূরণ করতে হবে। এই ঘর দুটো পূরণ করলেই আমাদের 4-4-8 মার্ক, একেবারেই কোনো কমতি নেই। তো আসো আমরা টস করি, টস করে এই ঘর দুটো পূরণ করে ফেলি। তা প্রথমে আমরা টস করি। এবার আসছে আমার হেড। তো এখানে হেড আসলে দাদার দেহ থেকে আসা পিতার ক্রোমোজোমটা লিখতে হবে, বাবা থেকে আসা। রক্তে চর্বি বেশি, রক্তে চর্বি বেশি। তারপরে কোকড়া চুল, কোকড়া চুল। তারপরে নীলাভ চোখ, নীলাভ চোখ। তারপরে প্রকৃতিটা কেমন হবে, চঞ্চল। আমরা রাউন্ড আর একটা ধাপ আছে, সেটা শেষ করলেই মোটামুটি আমাদের কাজ শেষ। এবার আসছে দেখো আবার টেল পড়েছে। এই ক্ষেত্রে টেল পড়লে নানির দেহ থেকে আসা এই ছকের যেই বৈশিষ্ট্যগুলো আছে, চর্বি কম, চর্বি কম। তারপরে কোকড়া চুল, কোকড়া চুল, নীলাভ চোখ, নীলাভ চোখ। তারপরে হচ্ছে চঞ্চল। তো মোটামুটি শিক্ষার্থীরা দেখো আমরা
যদিও মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে যে এটা ঘর পূরণ করার কোনো ব্যাপার, এখন দেখো আমরা যদি বুঝে বুঝে সুন্দর করে টস করে করে এগুলো তৈরি করি তাহলে অনেক মজা লাগবে। আমাকেও অনেক ভালো লেগেছে এই অ্যাসাইনমেন্টটা। তো আমরা এই ঘরটা এইভাবে পূরণ করব। যারা বুঝেছো তাদের নিশ্চয়ই অনেক 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 ভালো লাগবে। তো তোমরা নিজে নিজেই এভাবে টস করে করে করবে। আমারটাই যে তোমাদেরকে লিখতে হবে বা হুবহু কোথাও থেকে তোমরা দেখে এইভাবে ঘর পূরণ করবে সেটার কোনো প্রয়োজন নেই। তোমরা নিজের মতো করে টস করে করে লিখবে। এখানে আমরা ফুল 8 মার্ক পাবো। এটা ক আর খ এর ক্ষেত্রে আমাদের গেল। গ এর ক্ষেত্রে তোমাদের ইনস্ট্রাকশন হচ্ছে যদি ক্রসিং ওভার, গ এর ক্ষেত্রে আমরা দেখব গয়ের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে প্রশ্ন দেওয়া আছে যে ক্রসিং ওভার হওয়া এবং না হওয়ার ফলে জিনগত বৈচিত্র্যের কী পার্থক্য হয় তা উল্লেখ ও ব্যাখ্যা করো। তো আমরা এইটা আলোচনা করে ফেলেছি। এখন গয়ের আলোচনাটা একটু করে দিলেই মোটামুটি তোমাদের প্রথম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, যে বিজ্ঞান প্রথম পত্র, সেটা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না। জিনগত ক্রসিং ওভার আমরা এখানে দেখলাম যে ক্রসিং ওভার হওয়ার ফলে জিনের বিন্যাসের পরিবর্তন ঘটতেছে। আর যদি জিনের বিন্যাসের পরিবর্তন ঘটে তাহলে আমরা যদি ভালো বৈশিষ্ট্য থাকে তো ভালো বৈশিষ্ট্য পেয়ে যাব, আর যদি খারাপ বৈশিষ্ট্য থাকে তাহলে খারাপ বৈশিষ্ট্য পাবো। তাহলে ক্রসিং ওভারের ফলে কী কী সম্ভব? উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন দেখা যাচ্ছে উদ্ভিদ প্রাণী সৃষ্টি হতে পারে। তারপরে ক্রসিং ওভারের ফলে আমরা যেটাকে বলি মিউটেশন, পরিব্যক্তি বা অভিব্যক্তি হয়। দেখা যাচ্ছে যে বাবা মা দুইজনে খাটো হলেও সন্তানটা লম্বা হয়ে গেছে। কারণ কি? তার পিতা বা মাতার দেহে তার দাদা দাদির মানে তার পূর্ববর্তী যে বংশধর তাদের যদি লম্বা বৈশিষ্ট্যের ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমটা কিন্তু পিতার দেহে ছিল। আমরা একটা ক্রস করে দেখাই। পিতা খাটো, মাতা খাটো। তো এখানে পিতাও খাটো, মাতাও খাটো। তা হচ্ছে এখানে খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হচ্ছে খাটো দিয়ে স্মল টি দেই। তো খাটো, পিতাও খাটো, মাতাও খাটো। তো পিতা আর হচ্ছে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন ক্যাপিটাল টি। তো পিতার ক্ষেত্রে আমরা দেখব যে যদি পূর্ববর্তী বংশ থেকে আমরা নির্ণয় করি, এখানে লম্বা, পিতা হচ্ছে লম্বা, তাহলে ক্যাপিটাল টি, আর মাতা হচ্ছে খাটো, স্মল টি। এখান থেকে কি হবে? গ্যামেট সৃষ্টি হবে। গ্যামেট সৃষ্টি হওয়ার পরে এদের গ্যামেটের যদি মিলন ঘটে সেক্ষেত্রে প্রথম বংশধরে কী ধরনের সন্তান হবে এবং দ্বিতীয় বংশধরে কী ধরনের সন্তান হবে, আমরা যদি এটাকে বিশ্লেষণ করি তো আমরা দেখতে পাবো যে প্রথম বংশধরে ক্যাপিটাল টি স্মল টি। তো এখানে লম্বা বৈশিষ্ট্য আছে, খাটো বৈশিষ্ট্য আছে। তো এই যে সন্তানটা যে উৎপন্ন হলো, এই সন্তানটা কিন্তু কী হবে? লম্বা হবে। তবে দেখো এদের মধ্যে এরা কিন্তু হেটেরোজাইগাস লম্বা। হেটেরোজাইগাস বলতে কি? এখানে যে জিনের বিন্যাসটা আছে সেখানে খাটো বৈশিষ্ট্যেরও জিন অবস্থান করছে। ঠিক একইভাবে এখানেও খাটো বৈশিষ্ট্যেরও জিন অবস্থান করছে। এই কারণে আমরা এটাকে কি বলবো? হেটেরোজাইগাস লম্বা। এটাকে আমরা বলবো হেটেরোজাইগাস লম্বা। এখন F1 বংশধরে এই হেটেরোজাইগাস লম্বার মধ্যে যদি ক্রস করানো যায় বা বাহ্যিকভাবে মনে হচ্ছে যে
মনে করো তোমার কথাই চিন্তা করি, তুমি তোমার নাম হচ্ছে শাহিন। শাহিনও লম্বা, আর এর সঙ্গে মনে করো যে দেই তুলি, তুলি তোমার বউ, তুলিও লম্বা, কিন্তু তোমাদের মধ্যে হেটেরোজাইগাস খাটো জিন আছে। এখানে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে তোমার মধ্যে খাটো জিন আছে, কিন্তু হঠাৎ করে তোমাদের বংশধরে একটা যেই সন্তানগুলো হলো তাদের মধ্যে একটা সন্তান বেটে হয়ে গেল। কেন বেটে হয়ে গেল সেটা আমরা এখান থেকে ক্রস করলে বুঝতে পারবো। এখানে যে গ্যামেটটা সৃষ্টি হবে, আমরা এখানে যে গ্যামেটটা পাবো, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি। দেখো আমরা এই সন্তানটাকেও পেলাম লম্বা। এটা এই যে এই সন্তান লম্বা পেলাম, এটা কিন্তু হোমোজাইগাস, এখানে কোনো সংকর জিন নেই, কিন্তু এটা লম্বা হলেও এটাও লম্বা, কিন্তু এখানে এটা হেটেরোজাইগাস লম্বা, এর ভিতরে খাটো জিন আছে। এখানেও লম্বা, কিন্তু এর ভিতরেও খাটো জিন আছে। কিন্তু তোমার 3টে সন্তানের পরে একটা সন্তান একেবারে বেটে হয়ে গেল। আর তুমি চিন্তা করতেছো যে আমিও লম্বা, আমার ওয়াইফও লম্বা, কিন্তু আমার সন্তানটা খাটো হলো কেন? তোমাকে তাহলে এখানে জেনেটিক্স বুঝতে হবে। জেনেটিক্স বুঝে তোমাকে নির্ধারণ করতে হবে আমার পূর্ববর্তী বংশধরে যাদের শরীরে এই যে ক্রোমোজোম, খাটো ক্রোমোজোমের জিন অবস্থান করছিল, সেটা আস্তে আস্তে পরবর্তী ধারায় এসে প্রকাশিত হয়েছে। তো এই টপিক্সটা অত্যন্ত মজার, বুঝতে পারলে তোমরা সেকেন্ড পার্টে সেখানে যে মেন্ডেলের সূত্র আছে, মেন্ডেলের সূত্র অনেকগুলো ক্রসিং পড়েছো। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, বিভিন্ন সূত্রের প্রথম সূত্রের দ্বিতীয় সূত্রের বিভিন্ন ব্যতিক্রম, সেখানে অনেকগুলো ক্রোজ আছে। ক্রোজগুলো করলে দেখবা যে পড়াটা অনেক মজা, ইন্টারেস্টিং। এরপরে যেটা আলোচনা সেটা হচ্ছে গ নাম্বারে, যে এই যে ক্রসিং ওভারের ফলে আমরা দেখলাম, দেখা যাচ্ছে যে উন্নত বৈশিষ্ট্যের সাথে সাথে আবার কিছু অনুন্নত বৈশিষ্ট্য প্রকাশ পেতে পারে। তা তোমরা এই গয়ের উত্তরটা তোমাদের মনের মতো করে লিখতে পারো যে ক্রসিং ওভারের ফলে কি হয়, জিনের পরিবর্তন ঘটে, বিন্যাস ঘটে। তাছাড়া আরও যদি সুন্দর করে লিখতে চাও, তোমাদের আবুল হাসানের বইয়ে লেখা আছে কোষ বিভাজনের ক্ষেত্রে। আমি একটু দেখেই দিই, লেখার চেয়ে অনেক সময় লাগবে। বইয়ের মধ্যেই ক্রসিং ওভারের ফলে বিভিন্ন যে কাজগুলো আছে সেগুলো তোমার তুলে দেবে। যেমন পুরাতন বই আছে 83 পেজ, ক্রসিং ওভারের ফলে কি কি জিনেরগত পরিবর্তন বিন্যাস হয় বা না ঘটলে কি হতে পারে, আমি একটু আলোচনার মধ্যেই ফাঁকে ফাঁকে বলে দিয়েছি। এখানে 8টা পয়েন্ট আছে, আমি পয়েন্টগুলো না পড়ি, তোমরা দেখে নিও। যে ক্রসিং ওভারের ফলে কি হয়, দুটি ক্রোমাটিডের অংশের বিনিময় ঘটে। তারপরে কি হয়, এই ক্রসিং ওভারের ফলে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়। আলোচনা করলেই তো আলোচনা করা যায়, আরও অনেক সময় হয়ে গেল। দেখা যাচ্ছে যে আমি একটা রোগ প্রতিরোধী, এটা আমার একটা ছবি আর্ট করতে যাচ্ছি। এটা একটা মনে করো যে বেগুন, আর এটা একটা বেগুন, এটা হচ্ছে আকারে বড়, এটা হচ্ছে ছোট, কিন্তু এটা হচ্ছে কি, এটা রোগ বালাই হয়, রোগ বালাই বেশি। আর এটা হচ্ছে রোগ প্রতিরোধী, রোগ প্রতিরোধী। এখন তুমি চিন্তা করতেছো যে বাজারের গুণগত মানের জন্য আমার কি লাগবে, আকারে বড় ও রোগ প্রতিরোধী। তুমি দুইটা বৈশিষ্ট্যই চাচ্ছ, যাতে আকারে বড় রোগ প্রতিরোধী হলে কৃষকের ফলনও ভালো হবে, বাজারে বিক্রি করলে তার দামও ভালো পাবে। তো আমরা কিভাবে সম্ভব যে আমরা এই দুটা জাতকে
এই দুইটা জিন একসঙ্গে বিন্যাস ঘটিয়ে অপেক্ষাকৃত নতুন বৈশিষ্ট্য সম্পন্ন আকারে বড় রোগ প্রতিরোধী জাত সৃষ্টি করব। সেটা কিসের ভাবে সম্ভব? ক্রসিং ওভারের ফলে সম্ভব। ক্রসিং ওভারের ফলে সম্ভব। তো কিভাবে সম্ভব? আমরা দেখলাম যে যে জিনের যে বিন্যাসগুলো আছে সেই বিন্যাসের মধ্যে আমরা কি করব? জিনগুলো ট্রান্সফার করব। যেমন এখান থেকে এর পজিশনে আমরা দেখব কোন জিনটা এই বেগুনটার বা এই ফলের ভালো মানে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী। তো লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটা আমরা নেব, লম্বা বৈশিষ্ট্য বা বড়, লম্বা বৈশিষ্ট্যটা নেব, লম্বা বৈশিষ্ট্য বা বড়। এখান থেকে আমরা সেই জিনটা নিলাম, আর বাকি যে রোগ হচ্ছে সেটা আমরা ছাড়াই করে ফেলে দিলাম। এরপরে এখান থেকে আমরা দেখব যে এর তো সাইজ ছোট, কিন্তু এর কি আছে? রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তো রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যেই জিনটা কাজ করতেছে সেই জিনটা আমরা নেব, রোগ প্রতিরোধী। তো এই যে ক্রসিং ওভার, এখন ক্রসিং ওভারের ফলে মিউটেশন ঘটিয়ে আমরা এখন এগুলো তো আমরা তো আর মুখে বললে হয় না, বায়োটেকনোলজি জীব প্রযুক্তির প্রসারের ফলে এগুলো সম্ভব হচ্ছে। তারা গবেষণাগারে এই কাজগুলো করতেছে মানবতার কল্যাণে। আজকে বিভিন্ন প্রকার দেখা যাচ্ছে যে আমরা অনেক হাইব্রিড ফল পাচ্ছি, রোগ প্রতিরোধী জাত পাচ্ছি। দেখা যাচ্ছে যে বর্ষাকালে ধানের গাছ চারা মারা গেলেও এখন রোগ প্রতিরোধী ধানের রোপা এগুলো আবাদ হচ্ছে। তো এখানে দেখা গেল যে লম্বা বৈশিষ্ট্য আর রোগ প্রতিরোধী আমরা একটা নতুন জাত পেলাম, একটা নতুন জাতের বৈশিষ্ট্যের উদ্ভিদ পেলাম। একেবারে আমরা কৃষক অতি সহজেই সুন্দরভাবে ফসলটা ফলাইতে পারতেছে, তাদের আর বেশি কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে না। এটা যখন বাজারে আসতেছে দেখতেও সুন্দর লাগতেছে, ক্রেতারা আকৃষ্ট হচ্ছে, তারপরে ক্রেতারা আকৃষ্ট হয়ে কৃষকেরাও লাভবান হচ্ছে। তো এটা একমাত্র বায়োটেকনোলজির ফলে সম্ভব হচ্ছে। আর তারা কি করতেছে? এই যে কোষ বিভাজনের মাধ্যমে ক্রসিং ওভার, মিউটেশন এসব ঘটিয়ে এগুলো উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করতে তারা সফল হয়েছে। তো ক্রসিং ওভারের ফলে তোমরা একটু চিন্তা করে বইয়ে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো দেখে সুন্দর করে নোট করবে। আরও যদি কেউ লিখতে চাও, এখানে মাজেদা বেগমের একটা বই আছে, মাজেদা বেগমের বইয়েও অনেকগুলো ক্রসিং ওভারের গুরুত্ব দেওয়া আছে। তাৎপর্য 127 পেজ। হ্যাঁ, মাজেদা বেগমের বইয়ে আর আবুল হাসানের বই, কয়েকটা বই মিলে তোমরা একটু ঘাটাঘাটি করে মোটামুটি যেই ক্রসিং ওভারগুলো দেখা যাচ্ছে যে তুমি কাজ করেছো সেগুলোর সাথে মিল আছে, এগুলো সুন্দর করে লিখে দিবে। তাহলে তোমরা ওখান থেকে গয়ে 4 মার্ক পাবে। 4 মার্ক এখান থেকে নিশ্চিত। তো আমাদের আজকে যে অ্যাসাইনমেন্টের মোট আলোচনা কত? 12 আমরা কি করলাম? ক্লিয়ার করে ফেলেছি। আশা করি তোমরা এই অ্যাসাইনমেন্টের বিষয়টা আলোচনাটা বুঝতে পেরেছো। আর যদিও না বুঝে থেকেও আবার একটু ভালো করে দেখবে, চেষ্টা করবে। চেষ্টা করলে দুনিয়ার যত কঠিন কাজ আছে সব সহজ হয়ে যায়। তোমরা খামাখা দূর থেকে ভয় পাও যে কেমন হবে না হবে। আর সব সময় চেষ্টা করবে বিষয়টা একটু যে কোনো সাবজেক্ট বুঝে লেখার মধ্যে মজা আছে, অনেক কিছু তুমি নিজেও বুঝবে এবং অন্যকেও বোঝাতে পারবে। তো এই করোনাকালীন সময়ে তোমরা বাসায় বসে সুন্দর করে অ্যাসাইনমেন্টগুলো লেখো। আমরা যে অ্যাসাইনমেন্টের উপর ক্লাসগুলো নিচ্ছি সেগুলোও একটু ফলো করবে, দেখবা যে তোমাদের সব কিছু সহজ হয়ে গেছে। আর পড়াশোনা করবে, বাইরে গেলে মাস্ক পরিধান করবে, খুব যত্ন সহকারে চলবে। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।